পানির গ্লাসে চুমুক দিয়ে জানতে চাইল মেহরাব। মায়েরার মুখখানা থমথমে হয়ে যায়। ভাত নাড়াচাড়া করতে করতে হাসার চেষ্টা করে বলল, খাওয়ার সময় ওর নাম নিজের মেজাজ খারাপ করিস না তো। ফুসরত আছে মেহেরাজের বউ বাচ্চার সময় দেওয়ার, রাজ্য সামলাতে উনি সদা ব্যস্ত, সংসার গোল্লায় যাক। রেগে গেল শেষের দিকে। মেহরাব অবাক হয় ঈষৎ সরু চোখে চেয়ে বলে, এমন রেগে যাচ্ছিস কেন? খেয়ে নে, খুব ভালো করেই জানিস খাবার টেবিলে এত কথা পছন্দ নয় আমার। ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা করে দে। এইটুকুই ছিল দুজনের কথোপকথন। এরপর মেহরাব শোবার ঘরে চলে এলো। মাঝরাতে ঘুম ভেঙে যায় আকস্মাৎ। অনুগত হয় মনটা কুড়াকছে, কারণ অনিশ্চিত। রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে টিম টিম ল্যাম্প লাইট জ্বলছে টেবিলে, মানে আপু এখনও জেগে। মেহরাব ফোনেই সময় দেখে 3টা বাজতে মাত্র 7 মিনিট পেয়েছে। বিশেষ কারণ ছাড়া মায়েরা এত রাত অবধি কখনো জাগে না। আপু আছিস? রুমের দরজা খোলা ছিল। নক করেও সারা শব্দ না পেয়ে সন্দেহী চোখে আশেপাশে দেখে, না, ড্রয়িং রুমে সে নেই। ভাবলো রুমেই ঘুমিয়ে আছে। ডোর আটকাতে ভুল করেছে। বুক ভরে চাপা শ্বাস ছেড়ে মেহরাব হাত বাড়িয়ে ডোর আটকাতে গেলে বেখালে বেরিয়ে নজর গেল মিরাফ ঘুমন্ত, পাশে মায়েরা নেই। কোথায় সে? গুনগুন চাপা কান্নার আওয়াজ ভেসে এলো মনে হয় একবার। অচেতন মস্তিষ্ক তাকে ছাদের দিকে ইঙ্গিত দিল। মেহরাব ধীরে হেঁটে যায় সিঁড়ি বেয়ে। অচিরে বুকটা ধক করে উঠল যেন। মায়েরা ছাদের মেঝেতে হাঁটু মুড়ে বসে, পিঠ দেখা যাচ্ছে শুধুই। তবুও শরীরের কম্পনের তীব্রতা দেখে অনুমান করা যায় সে কাঁদছে। গুঙানির শব্দ কানে এসে লাগে। আপু ঠিক আছিস? কণ্ঠে ঈষৎ উৎকণ্ঠা। ধপ করে বোনের পাশে বসল। ভেজা আঁখি পল্লব তুলে মায়েরা ঠোঁট কামড়ে আচমকা মেহরাবের বুকে হামলে পড়ে হু হু ডুকরে ওঠে। আমি ঠিক নেই ভাই, ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে আমার। প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা অনুভব করছি। অবসরে ক্রন্দনরত গলায় সিঁড়ি পেরিয়ে দেয়াল ভিড়িয়ে বেড়ে ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীটির ইশারা করে ফের বলল, যদি আমার কোলে মিরাফ না থাকতো হয়তো এতক্ষণে সুইসাইড করে নিতাম। হাতের আজলায় বোনের বেদনাসিক্ত মুখ তুলল মেহরাব। অস্থির হলো। বোনু, ভাইয়াকে পৃথিবীতে একা রেখে যাওয়ার চিন্তা মাথায় আনো না। কে দুঃখ দিয়েছে বল আমায়? এত বড় স্পর্ধা কে দেখিয়েছে? ঝড়ো ঝড়ো অশ্রু গড়ায় চোখ ভিজে। মায়েরা দুহাতে মুখ চেপে ধরল। কলিজাটায় যেন কেউ ক্ষুরোধার ছুরি চালিয়েছে। বড্ড যন্ত্রণা হচ্ছে। জোসেফ, ভাইয়া কি করেছে? মেহরাব প্রশ্ন করল শীতল স্বরে। ও ঠকিয়েছে আমায় ভীষণ বাজেভাবে। তুই তো জানিস ভাই, আমি ওর জীবনে প্রথম নারী, প্রথম ভালোবাসা ছিলামই না। ওর আরও স্ত্রী আছে, 2জন 3জন 5জন, আলাদা আলাদা দেশে। ওদের অনেকে সন্তান মিরাবের চেয়েও বড়। হোয়াট? চোখে অবিশ্বাস্য, কণ্ঠে কিঞ্চিত বিস্ময়। কি আবল তাবল বকছিস? আরো 5জন স্ত্রী আছে মানে? আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু চোখের সামনে থাকা প্রমাণ কিভাবে উপেক্ষা করি বল। চোখ মুছে অনুভূতি শূন্য গলায় বলল মায়েরা। তবুও বাধা ছিন্ন করে অশ্রু ঝরে আসে নিশ্চুপ। তড়িঘড়ি করে ফোন চেপে কত ভিডিও প্লে করে দিল। প্রতিটি ভিডিওতে জোসেফ আলাদা আলাদা নারীর সাথে টাইম স্পেন্ড করছে। ঠোঁটে সেই মন্ত্রমুগ্ধ হাসি, যেমনটা মায়েরার নিকটে এলে তার ঠোঁটে ফুটে ওঠে। মিরাফকে আদর দিতে গিয়ে উচ্ছ্বাসিত হয়। মেহরাব দেখেছিল বোনের বদলে জোসেফের অন্য নারীর সংস্পর্শে যাওয়া, তাদের সন্তানদের প্রতি প্রীতি। এটা ফেক ভিডিও নয়, সিসিটিভি ফুটেজ। ধীরে ধীরে মস্তিষ্কে একটি উৎপাত হচ্ছিল। এই চিটার এতদিন ধরে তার বোনের সাথে চিট করে এসেছে। দিনের পর দিন, মাসের পর মাস, তার সরলতার সুযোগ নিয়ে এত বাজেভাবে ঠকিয়ে দিল, ভেঙে দিল তার কোমল হৃদয়। কি করব আমি? এসব সহ্য করতে পারছি না আর। চুল খামছে কেঁদে উঠে উন্মত্ত হয় মায়েরা। এত বড় ভুল কিভাবে করলাম? আমার কাছে তো আর কোনো অনুভূতি, কোনো ভালোবাসা বেঁচে নেই। সব ওর নামে উৎসর্গ করে দিয়েছিলাম। এর প্রতিদান এত জঘন্য হবে কখনো কল্পনাও করতে পারিনি। কাঁদিস না, অশ্রু সংযত কর আপু। চরিত্রহীন কাপুরুষের জন্য অশ্রু বিসর্জন মানে অপাত্রে দান ছাড়া কিছুই না। পারছি না যে। হৃদযন্ত্রের দিকে ইঙ্গিত করে। এখানে খুব লাগছে, চোখ বাদ মানছে না নাজ।
এখন বুঝতে পারছি ও কেন দিনের পর দিন যোগাযোগ করে না থাকতো। আমি বা কত বোকা, বিশ্বাস রেখেছি। আর যাই হোক, ও শুধু আমারই আছে, থাকবে সারা জীবন। বিজনেসে বিজি বলে যোগাযোগ করার সময় বের করতে পারছে না। রাস্কেল, আমি ওকে ছাড়বো না। আমার বোনের প্রতিটা চোখের জলের হিসেব সুদে আসলে ফেরত দেব। আই কিল হিম। মেহরাব হাত মুষ্টিবদ্ধ করে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হলো। রাগে কাঁপছিল প্রতিটি নিঃশ্বাস। তার হাত চাপল মায়রা। ছাড়ো সব, ওর সাথে সকল যোগাযোগ অফ করে দিয়েছি। হয়তো কোনো এদেশে ফিরবেই না ও। সেই মুখে আছে নাকি ওর? মেহরাব প্রশ্ন করে হঠাৎ। 4 বছরের সংসারে যেখানে ওই ক্যারেক্টারলেসের আসল চরিত্র আজ করতে পারিনি, হঠাৎ এসব কিভাবে জানতে পারলি? কান্না থামিয়ে মায়রা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অন্যমনস্ক হয়ে বর্ণনা দিল। দুজন লোক এসেছিল কদিন আগে রাতের বেলা, তুই তখন ফিরিসনি। লোকগুলো কালো পোশাকে আবৃত ছিল, মুখ দেখার কোনো উপায় নেই, মাথায় হেলমেট। দরজা খুলতেই হুট করে ভেতরে চলে এলো, মাথায় গান ধরে চুপ করে থাকতে বলল। ভয় পেয়ে আমি চুপ হয়ে যাই। তারপর একজন ল্যাপটপ বের করে ভিডিওগুলো একের পর এক প্লে করে দেখায়। আমি তখনও বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওরা জোসেফকে কল দিতে বলল, আমি দিলাম। যেভাবে প্রশ্ন করতে বলল সেভাবে করতে করতে একসময় সে নিজেও স্বীকার করে নিল এসব সত্যি। লোকগুলো কে ছিল? আমি জানি না, বাইকে করে এসেছে। আমি পিছু নিয়েছিলাম, কিন্তু এত স্পিড বাইকে রাইড করছিল যে চোখের পলকে উধাও হয়ে গেল। ওরা দেখেছে জোসেফ কেবল একজন সফল বিজনেসম্যান নয়, সাথে অনেক অবৈধ কাজে জড়িত, নারী পাচার, ড্রাগস স্মাগলিং, আরও কত কি। ছি, সহানুভূতি হচ্ছে এখন আমার নিজের প্রতি। এই আমি মন প্রাণ উজাড় করে কাকে ভালোবাসলাম যে আদৌ সেই ভালোবাসার যোগ্য ছিল না। আমাকে আগে জানাসনি কেন এসব? মলিন হেসে, নিজের পছন্দের মানুষের আপন করে পাওয়ার রাস্তায় তুই কত এক্সাইটেড। আমি কিভাবে সেই খুশিতে বিঘ্ন ঘটাই? এতটা খারাপ বোন হতে চাইনি, কিন্তু আজ পারলাম না। তোকে মুখ ফুটে বলতে পারায় কষ্টগুলো দ্বিগুণ হচ্ছিল। ধ্রিম ধ্রিম আওয়াজটা মেবি তোর হৃদয়ে বাজছে ফুল, শুনতে ইন্টারেস্টিং। হিমশীতল কণ্ঠের আবেশ মাখা সেই বাক্যটি এখনও কানের গোড়ায় সেকেন্ডে সেকেন্ডে বাজছে সুখের। রাত 3টে পেরিয়েছে, অথচ চোখে ঘুম নেই। এটা অবশ্য নতুন কিছু নয়। কত রাজ্যে এমন নির্ঘুম কেটেছে তারই অত্যা নেই। শেষ কখন শান্তিতে চোখ বুঝেছিল তাও হিসেবে নেই। বুকের বাঁ পাশে হাত রাখে, এখনও বাজছে বোধ হয়। ধ্রিম ধ্রিম ধ্রিম। সুখ তখন প্রতিবাদ অবশ্যই করেছিল আশফিয়ান বর্ণর ভাবনা মিথ্যে দাবি করে। দেখিয়ে দিয়েছিল পুরুষটির বক্ষস্থলে ইশারা করে। আওয়াজটা এখান থেকে বেরোচ্ছে। বর্ণভ্রু কুটি করে তাকিয়েছিল সেদিকে। সত্যি হৃদয় কাঁপছিল তখন। একেই কি তবে হৃদস্পন্দন বলে? প্রিয়দের সান্নিধ্য পেলে হৃদয় এমনই ছটফট করে। বর্ণ শুনেছিল কোথাও একটা। সুখের বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রেলিংয়ে হাত রেখে দূর আকাশে নজর স্থাপন করে। ছাদের প্রান্তে দাঁড়িয়ে সে একান্তে, পাশে কেউ নেই। হাত দুটো চোখের সামনে মেলে ধরে। কবজিতে সরু দুটো চুড়ি আটকে, বেশ সুন্দর ডিজাইন করা, ঝিকমিক ডায়মন্ড পাথর খচিত। হাতেও বেশ মানিয়েছে, যেন তার জন্যই তৈরি করা হয়েছে খুব যত্নে। বর্ণ জোরপূর্বক সবটুকু অধিকার খাটিয়ে পরিয়ে দিয়েছিল তখন। বলেছে, যদি খোলার চেষ্টা করেছিস তবে এই হাত দুটো আর আস্ত থাকবে না ফুল, গড প্রমিস। কত বড় ক্রিমিনাল! হুমকি দেয় তাকে। আদেশ হোক বা হুমকি, শেষবারের মতো বরদাস্ত করেছে সুখ। ছুরিজোড়া প্রথম তুফা দেখে চকচকে চোখে জানতে চেয়েছিল কোথা থেকে পেল এমন আকর্ষণীয় ডায়মন্ড চুড়ি। তখন তার জবাব ছিল, বিয়ে উপলক্ষে বর্ণ ভাইয়ের দেয়া গিফট। এরপর যে জানতে চেয়েছে সবাইকেই একই উত্তর দিয়েছে। বর্ণর কানেও পৌঁছেছে কথাটি। সারাবেলা দুজনের মুখোমুখি হয়নি। বিকেলের দিকে গার্ডেনে যাওয়ার পথে মানুষটি পাশ কাটে হেঁটে চলার সময় কানে কানে বলেছে, বোকা ফ্লাওয়ার কুইন, বিয়ের আসল গিফট তোলা আছে, সঠিক সময়ে সারপ্রাইজ দেব। এটা আপাতত বিয়েতে হ্যাঁ বলার গিফট ধরে নে।
বলার সময় ধূর্ত চোখ জোড়া কেমন একটা ইশারা দিচ্ছিল। সুখ বুঝলো না এর অর্থ। ও হ্যাঁ, মেহরাবের পক্ষ থেকে দেওয়া স্বর্ণের বালাটিও তখন ফিরিয়ে দিয়েছে বর্ণ এবং শান্ত গলায় বলেছে, এই চুড়ি যেমন তোর হাতে নর ফিট, তেমনি এই চুড়ির মালিকও তোর জন্য উপযুক্ত নয়। মাইন্ড ইট। সারাদিনের এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাবলী মস্তিষ্কে এখন হানা দিচ্ছে সুখের। আবারও এক প্রলম্বিত দীর্ঘশ্বাস। তার দৃষ্টি ওই দূর আকাশের বুকে চুপটি করে জ্যোৎস্নাবিলাসে নিয়োজিত চাঁদের দিকে। চোখ চিনচিন করছে, হৃদযন্ত্রটি মনে হয় শক্ত করে কেউ চেপে ধরে আছে। শ্বাস নিতেও কষ্ট হয়। হঠাৎ চোখের কোটর ফেটে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে। শোক থামানোর চেষ্টা করে না তাদের, নীরবে ঝরতে দিল অঝরে। কাঁদলে হালকা লাগে, হৃদয়ের চাপা যন্ত্রণাদের কিছুটা লাঘব হয়। এই অশ্রু কি আবার জন্য? তোর এই শখের পুরুষকে ছেড়ে অন্য কারো হওয়ার কথা কল্পনা করে অবাক করাচ্ছে? সুখ চকিত হয়। চোখের সামনে রুমাল ধরে কেউ বলল বাক্য কটা। না দেখিও কণ্ঠের অধিকারী মানুষটিকে চোখ বুজে চিনে নেওয়া যায়। রুমাল ছিন দিল না, ডান হাতের পিঠে চোখ মুছে আস্তে করে পাশে ঘাড় ফিরিয়ে ঠোঁট নাড়ল। সব সময় ভুল ভাবনা ভেবে নেওয়াকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছেন নাকি? বাড়িয়ে দেওয়া রুমাল সমেত হাত গুটিয়ে নেয় বর্ণ। এক দৃষ্টিতে অপলক তাকিয়ে রয়। সুখের অশ্রুতে সিক্ত আখির যুগল অপূর্ব লাগলো তার চোখে, ঠিক যেমন শিশির ভেজা প্রস্ফুটিত গোলাপ। মুখশ্রীতে আগের তুলনায় পরিবর্তন এসেছে সুখের। গম্ভীর গম্ভীর একটা কঠোর ভাব, মলিনতার আঁচ আছে অল্প। বর্ণ অল্পক্ষণ ঠোঁট কামড়ে জবাব দেয়, কারেক্ট বাট নট কারেক্ট। আমি তোর কাছে চাঁদের অনুরূপ, আর তুই দূর আকাশের চাঁদের দিকে চেয়ে কাঁদছিলিস। দ্যাট মিনস এই চাঁদ, ওই চাঁদ কাউকে ছুতে না পারায় তুই অশ্রু ঝরাচ্ছিস। অ্যাম আই রাইট? আবার ভুল বকছেন। সঠিকটা তুই জানিয়ে ধন্য কর, তবে বিষয়টা ক্লিয়ার না হলে শান্তি পাবো না। সে শক্ত করার সময় দুহাত প্রসারিত করে আর মোড়া ভাঙল। সুখ বুকে হাত ভাঁজ করে তাকায়, এরপর হা করে শ্বাস ছেড়ে অন্যত্র সরিয়ে আনে। আর চোখে দেখে বর্ণ তখনও জবাবের আশায় চাতক পাখির মতো চেয়ে। চোখাচোখি হতেই ভ্রু নাচালো অসভ্যের মতো। কদিন পর এই বাড়ি ছেড়ে, প্রত্যেককে ছেড়ে। আমাকে ছেড়ে? বর্ণ মৃদু হেসে কথা কেড়ে নিল। হতাশ চোখে চায় সুখ। বিরক্তিকর। ঠোঁট চিরবির করে শব্দটি আউড়ে পাশ কাটিয়ে চলে আসতে ধরে। চলে বেরুনি গাধা দাদু করে দিয়েছিল বিকেলের দিকে। এখন তিনি সুখকে প্রচণ্ড ভালোবাসেন। আগে যতটুকু অবজ্ঞা করতেন সব যেন খরায় গণ্ডায় মিটিয়ে দিচ্ছেন এখন। সুখ প্রাণ ভরে সেসব আদর গ্রহণ করে। চুলের গোড়ায় টান অনুভব হয়। সহসা মাথায় হাত উঠে এলো। বুঝে ওঠার আগে লম্বা বিনুনি ধরে হ্যাঁচকা টানে সুখকে মুখোমুখি নিয়ে এলো বর্ণ। চোখে চোখ রেখে বলল, 3 বছরের ভালোবাসা এত সহজে ফুরিয়ে গেল? ভুলে গেলি সব? এত সহজে কিভাবে? এইসব ব্যথায় মুখ কুচকে সুখ জবাব দেয় ঠোঁটে, আমি আমার মতো, আমার ভালোবাসার ধরন ছিল আলাদা, অতএব আমার ভুলে যাওয়ার অজুহাতও আলাদা। এর কোনো ব্যাখ্যা হয় না। সুখের কথা বুঝে নিতে তার ঠোঁটে এক দৃষ্টির চেয়ে থাকার মাঝে শুষ্ক ঢোক গিলে বর্ণ। গলা খাকারে দিয়ে কোমল স্বরে ধীরে বলে, ছেড়ে যেতে কষ্ট হবে না? পারবি সহ্য করতে? নজর সরায় না সুখ, চেয়ে থেকেই স্বীকার করল। হবে, ভীষণ কষ্ট হবে, তবে আপনাকে চাই না আমার। সব কিছু পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে, আর রইল বাকি সহ্য করার নিয়ে। জানেন তো, পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না। বর্ণর হুটহাট মনে পড়ে সুখের ডায়েরিতে লেখা সেই শব্দগুচ্ছ। হয়তো এক জনম আফসোস নিয়ে কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। রাগ ওঠে, প্রচণ্ড রাগ ওঠে বর্ণর। দাঁতে দাঁত নিষ্পেষিত করে সুখকে ছেড়ে দিল। গম্ভীর মুখে বলল, পলক ফেলার আগে চোখের সামনে থেকে দূর হ, নয়তো। বাক্যটি অসম্পূর্ণ রেখে দুহাত মুঠোবন্দি করে। সুখ জেদি হলো একটু, জানতে চাইল কঠিন মুখে। নয়তো কি? হুট করে বর্ণ ঠোঁট বাঁকিয়ে হাসল। সুখের দিকে এগিয়ে যেতে যেতে বলল ফিসফিসিয়ে, হাঁ করব শক্ত করে। চাস এমন কিছু? আমার কিন্তু কোনো আপত্তি নেই। বিয়ের শপিং চলছে পুরোদমে। মেহেরাবরা উঠেছে রংপুর জেলার আশেপাশেরই এক রিসর্টে। আজাদ সাহেব অবশ্য সৌজন্যতার খাতিরে বলেছিলেন শিকদার নিবাসী বিয়ের আগ পর্যন্ত থাকতে। মায়েরা রাজি হয়নি। এটা দৃষ্টিকটু যেমন দেখায় তেমনই আনন্দেও ঘাটতি পড়বে। বরকনে কবুল পড়ার আগ মুহূর্ত অবধি দূরত্বে থাকাই সুন্দর। মলে এসেছে খুদে সদস্যরা, অর্থাৎ তোফা, অভ্র, সুখ। তাদের নিয়ে এসেছে বর্ণ। তার সম্মতিক্রমে দায়িত্বটা তামিজ সাহেব দিয়েছেন, যদিও ড্রাইভ মাহির করেছে। অন্য দিক থেকে মেহরাব এবং মায়েরা এসে যোগ দেয়।
সাথে তাদের দূর সম্পর্কের কাজিন রিধি রুবায়াত ও আয়দাকে আহ্বান করা হয়েছিল। আসেননি তারা। বয়স তো একরকম পার হয়েই গেল। বিয়ের কেনাকাটা তাদের কাজ নয়। যাদের বিয়ে তারাই বরং নিজের পছন্দ মতো নিক। সুখ, এটা দেখো কেমন লাগে। কাঁচা হলুদ এবং সবুজের মিশেল একটা লেহেঙ্গা। হলুদ সন্ধ্যা উপরে অখে দেখালো মায়েরা। সুখের গায়ে আলতো জড়িয়ে সরু চোখে পরক করে ঠোঁট কামড়ে চোখ উল্টে মেহরাবকে বলল। ভাই তুই বল, সুন্দর না? সুখের মুখশ্রী ফ্যাকাশে ঢোক গিলে আর চোখে খানিক দূরে দেখার চেষ্টা করে। পিলারে হেলে দাঁড়িয়ে বর্ণ দুহাত বুকে ভাঁজ করে এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে স্লাইড করছে। বহমান কলতান মুক্ত নদীর মতো শান্ত। চোখের গগলসের জন্য নজর কোনো দিকে বুঝে ওঠা দুষ্কর। তবু সুখ নিঃসন্দেহে বলে দিতে পারবে পুরুষটি তাকেই পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ খেয়ালে। শুধু এই মুহূর্তে নয়, সেই সকাল থেকে। এখানে আসার পূর্বে গাড়ি ওঠার সময় গম্ভীর গলায় সতর্ক করেছে। ডক্টরকে বিয়ে করতে চাস? গ্রেট চয়েস, আই অ্যাপ্রিসিয়েট ইউ, বাট ওর আশেপাশে যেন তোর ছায়াটাও না দেখতে পাই। আজব, মানুষটা এত ব্যাহা কবে থেকে হতে শুরু করলো? সুখ দ্বিধান্বিত। কোনো প্রতিক্রিয়া সে দেখায়নি তখন। তাকিয়েছিল একদৃষ্টে প্রায় কিছুক্ষণ। সুখ তো শ্বাস ছাড়ে। সুখ ভারাক্রান্ত মনে মৃদু হাসল, বোঝালো। আপনাদের পছন্দই আমার পছন্দ। এমন বললে তো হচ্ছে না। তোমাদের বরকনে দুজনের নির্লিপ্ততা আর আমাদের তোড়জোড় দেখে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই প্রবাদের সাথে মিলে যাচ্ছে না? কি বলো তুফা? শেষের কথাটির সাথে একমত পোষণ করলো তুফা। সজোরে মাথা দুলিয়ে বলল, একদম। মায়েরা ধীরে মেহরাবের দিকে চায়। পরপরে ঠোঁট থেকে নীরবে হাসি সরে আসতে নিল। মনটা যেন অচিরেই ধক করে ওঠে। মেহরাবের চোখে পূর্বের সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছে না মায়েরা। সেই রাত থেকেই, যে রাতে সে ভাইয়ের বুকে হামলে পড়ে হু হু ডুকরে ওঠে ঠকে যাওয়ার গল্প শুনিয়েছিল। ভাইটা তার প্রতি পরায়ণ হয়ে উঠছে ধীরে ধীরে। জোসেফের কাছে বদলা নিতে চায়, কিন্তু মায়েরা চিন্তিত অল্প বিস্তর। জোসেফ জোয়ারদার সত্যিটা স্বীকার করে মাফ চেয়ে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল গত কদিন আগে। অথচ আজ প্রায় 7 দিন হতে চলল, তার পক্ষ থেকে আর কোনো কল কিংবা টেক্সট আসেনি। মারাতে না পেরে হাল ছেড়ে দিল কি, নাকি অন্য কোনো ব্যাপার? মায়েরা গভীরে ভাবল না। যা হয় হোক, সে জীবনে কখনো জোসেফকে ক্ষমা দিবে না, আর না দ্বিতীয়বার ঘর বাঁধার স্বপ্ন নিয়ে চাইবে। প্রতারক চরিত্রহীনদের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ওয়াও আপু, এটা কিন্তু জোস। তোফার ডাকে মায়েরা ফিরে দেখল নেভি ব্লু কালারের একটা শাড়ি, তাতে মুক্তোর পাথরের মতো ছোট ছোট স্টোন। এই রং তোফার ইমোশন। সুখ শাড়িটা হাতে নিল, নেড়ে চেড়ে দেখে মাথা কাত করে বোঝালো, এটা পছন্দ হয়েছে। যে যার মতো ঘুরে ফিরে শাড়ি কাপড় দেখছে। তোফা উঠে দাঁড়ালো বসা থেকে। একটা শাড়িতেই চোখ আটকেছে। ধীর পায়ে তার নিকটবর্তী হলো। শাড়িটা টাঙিয়ে রাখা হয়েছে গোল্ড আর ল্যাভেন্ডার কালারের মিশেলে। রং এবং ডিজাইন দুটোই খুব মনে ধরে তোফার। কাঁধে জড়িয়ে পিলারের আয়নায় নিজেকে দেখলো কতক্ষণ। একসময় ছিঁড়ে সরে আসে। দোকানি বলল, যেটা প্রায় কাস্টমারকে তারা বলে থাকে, মিথ্যে হলেও। থ্যাঙ্কস, বাট এখন নয়। তোফা হাসলো শুষ্ক। শাড়ি পরার অভ্যাস নেই তার, কিন্তু শখ আছে। প্রায়শই সুখকে উচকে রাত বিরেতে দুজন শাড়ি পরে অনেক রং তামাশা করতো বদ্ধ দরজার ওপারে। রুম থেকে বের হওয়া হয়নি কখনো। লজ্জা লাগে মামিদের সামনে পড়লে। এরও যথেষ্ট কারণ আছে। তা হলো প্রথমবার যেদিন সকলের সামনেই শাড়ি পরে হাজির হয়েছিল, সেদিন আইজা মজার ছলে বলেছিল, হ্যাঁ রে তুফ, তোকে তো একেবারে কোণে বউ লাগছে, যোগ্য পাত্র খুঁজতে হবে দেখছি। তখন তোফার বয়স ছিল অল্প, 15 কি 16। মামির কথা আর বাকিদের সহমত দেখে কি যে লজ্জা পেয়েছিল সেদিন। তাছাড়া বিয়ে শব্দটাতে একটা লজ্জাজনিত ব্যাপার লুকিয়ে থাকে। এরপর আর কখনো শাড়ি পরে লোক সম্মুখে যাওয়ার ইচ্ছে পোষণ করেনি। তার হাজারো স্বপ্নের অন্যতম একটি হলো সবার সামনে দ্বিতীয়বার যেদিন শাড়ি পরে নিজেকে উপস্থাপন করবে, সেদিন সে একা নয়, পাশে থাকবে তার স্বপ্নপুরুষ। পিছু ঘুরতে এখানে থমকালো তুফা। কিছুটা দূরে মাহির, তার দিকে অদ্ভুত শীতল চোখে চেয়ে তুফা দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকালো। বাকিদের দেখা যাচ্ছে না। কোথায় গেল সব? উত্তরটা মাহির দিল শান্ত গলায়, ওরা সামনের শপে গেছে। আপনি জাননি যে? কথাটি মুখ ফসকে বেরিয়ে এলো, অথচ সে পণ করেছিল মাহির ভাইয়ের সাথে
কথাই বলবে না। আমরণ অভিমান জমেছে, আকাশচুম্বী অভিমান। তাছাড়াও মাহির মৃদু হেসে কাঁধ দোলালো। যায়নি? দুজন দূরত্ব বজায় রেখে সামনে এগিয়ে চলে। এভাবে চলতে অস্বস্তি হচ্ছে তুফার। মাহির তা খেয়াল করে, তবে কিছু বলে না। আগোচরে ঠোঁট কামড়ে হাসলো অল্প। আর কিছু বলার নেই? চমকানোর মতো তাকায় সে। বলার মতো অনেক কিছুই আছে, আবার কোনো কিছুই নেই। চাপা শ্বাস ছেড়ে হুট করে জানতে চাইল। কিছু শুনতে চান? বললেই না শুনবো। কোমল পুরুষালী সেই স্বরে কি যেন জাদু ছিল। তুফার বুক ধরফর করে ওঠে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারায়। ঢোক গেলে সজোরে। ভাইয়ের পকেট আজ খালি করবে অভ্র। তাকে এক স্থানে বেশিক্ষণ চোখে পড়ছে না। শৈল মাছের মতো ধরতে নিলেই ছুটে যাবে এমন মনোভাব। ক্ষণে ক্ষণে এসব ওসব ঘুরে ফিরে তো হাত ভর্তি করেছে শপিং ব্যাগে। সব তার নিজের জন্য। এতে তুফা অথবা সুখ কারো ভাগ নেই। নোরাটার কথা মনে পড়ে হঠাৎ। বেচারি তাদের সাথে আসতে খুব জেদ ধরেছিল, বর্ণও সাথে নেয়নি। ধমকে ক্রন্দনরত মেয়েটাকে চুপ করিয়ে দিয়েছে, যেমন সাথে এক ঝুড়ি অভিমান। তখন ছুটে বাড়ি ঢোকার আগে অশ্রুসিক্ত চোখে আঙুল তুলে ঠোঁট উল্টে পাল্টে বর্ণকে শাসিয়ে দিয়েছে সে। ধমকিছ না? আরেকবার আমার সাথে এই পাকনি বলে আগলা দরদ দেখাতে এসো, শুধু ঘুষি মেরে নাক মুখ ভেঙে দেব। কত অভিমান, অভিযোগ, প্রতিশোধ পরায়ণ ছিল তার কণ্ঠে। অথচ বর্ণর কিচ্ছু এলোগেলো বলে মনে হলো না। কপাল গুটিয়ে চেয়ে থেকেছিল কেবল। ইস, সুখ যদি জানত। ভ্রু গুটিয়ে চেয়ে থাকার মাঝে বর্ণর মস্তিষ্কে একটা কথাই ওকে দিচ্ছিল বারংবার। ফুল, ফুল, আমার বোবা ফুল, ছোট বাচ্চাটাকেও নিজের মতো বানিয়ে নিলি। অন্যায় করেছিস জানেমান, খুব খুব অন্যায়। শাস্তিটাও পেয়ে যাবি সময় মতো, তবে ধরনটা ভিন্ন হবে, আমার নিজের মতো। ডিকিতে নিজের ব্যাগ সামগ্রী আলাদা সরিয়ে রেখে পুনরায় মলে ফিরে অভ্র। ভাইয়া আজ ক্রেডিট কার্ড ফ্রি করে দিয়েছে। দুহাত মেলে খরচ করতে কোনো বাধা নেই। মেয়েদের লেজ ভারী অভ্র কথাটির আজ সত্যতা প্রমাণ পেল। এখনও নাকি সুখাপি বিয়ের কাপড় চুজ করতে পারেনি। বৈঠকে বসেছে চার রমণী। গর্জিয়াস গাউন নাকি লেহেঙ্গা নাকি শাড়ি, বিয়ের ড্রেস হিসেবে কোনটা আকর্ষণীয় দেখাবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে সকলে। এক একজনের এক এক মতামত, অথচ সুখের একটাই বাক্য, তোমাদের পছন্দই আমার পছন্দ। এখন কাকে ছেড়ে কার পছন্দকে সমর্থন করবে সুখ? জড়তা কাজ করছে। অন্তর্মুখী স্বভাবের হওয়ায় সহজে কারো সাথে মিশে যেতে না পারার জটিল রোগ আছে তার। মায়রার সাথে এ নিয়ে দুবার সরাসরি দেখা কথা হচ্ছে। নিঃসন্দেহে মায়রা ব্যবহারে অত্যন্ত অমায়িক, তবুও সে সহজ হতে পারছে না। তার ওপর ডক্টর খানিক আগে শপ থেকে বেরিয়ে অন্য শপে যাওয়ার পথে পাশাপাশি এসে হঠাৎ প্রশ্ন করল। ফোন এখনও ডিস্টার্ব করে? নাম্বার আনব্লক করেনি যে? মূলত সেদিন আনব্লক করতে ব্যর্থ হয়ে সুখ বলেছিল ফোন ডিস্টার্ব করছে। লিস্টের কিছু নাম্বার অটোমেটিকলি ব্লক। মেহরাব বিশ্বাস করলো কিনা কে জানে, তবে এই নিয়ে আর কোনো প্রশ্ন করেনি। এরপর তেমন একটা সংযোগও স্থাপিত হয়নি দুজনের মাঝে। তোফার ফোনে এক দুবার দু চারটে মেসেজ আদান প্রদান হয়েছিল, এই যা, সেটাও তোফার চোরাচুরিতে। সুখ কিবোর্ড চেপে প্রশ্নের জবাব দেওয়ার আগেই মেহরাব দ্বিতীয় প্রশ্ন ছুড়ল। তুমি কি এই বিয়েতে খুশি নও? চাইলে বলতে পারো, এখনো সময় আছে, আমি কিছু মনে করব না। মৃদু কণ্ঠে হাসি ছিটকে আসা স্বর। সুখ স্তম্ভিত হয়ে চেয়েছিল এক মুহূর্তের জন্য। দম আটকে হতবুদ্ধির মতো নিষ্প্রাণ তাকিয়ে তো ছিল, তবে প্রত্যুত্তর করতে পারেনি। জবাবটা ছিল না তার কাছে। বর্ণ দূর থেকে দাঁড়িয়ে দুজনের কথা না শুনতে পেলেও পাশাপাশি হাঁটতে দেখেছে। সুখকে এ নিয়ে কিছু বলেনি, রাগও দেখায়নি, তার মুখোমুখিও হয়নি, কিন্তু নিজের ক্ষতি অবশ্যই করেছে। হাত থেকে রক্ত ঝরে পড়ছিল টুপটাপ। সুখ স্পষ্ট দেখেছিল তখন। এই সুখ, কোথায় হারালি? দেখ, এই ড্রেসটা পছন্দ হলো কি না? সুখ চমকে তাকায়। ড্রেসের দিকে ভালো মতো না চেয়েই বোঝায়। পছন্দ হয়েছে ভীষণ। ট্রায়াল রুমে গিয়ে একবার পরে আয়, দেখি। আর লেহেঙ্গা হাতে ধরিয়ে দেয় তুফা। বেখেয়ালি সুখ ঘন ঘন মাথা ঝাঁকিয়ে অন্য মানুষকে খানিক দূরে অবস্থিত ট্রায়াল রুমের উদ্দেশ্যে পা চালায়। দৃষ্টি জোড়া আশেপাশে কাকে যেন খুঁজে ফিরছে। ম্যাম, এটা আপনার জন্য, একবার ট্রাই করে দেখুন। ফালফাল চোখে ভ্রু বাঁকায় সুখ। তার জন্য মানে? এদিকটায় তো সে আসেনি। লোকটার হাতের দিকে কৌতূহলবশত নজর ঘোরায়। অ্যাশ কালার ঝকমকে পাথরের প্রিন্সেস গাউন, হাতে নীল শাড়ি, চোখে ঝলমলে কাজল। সুখ চমকে তাকায়। ড্রেসের দিকে ভালো মতো না চেয়েই বোঝায়। এই সুখ, কোথায় হারালি? দেখ, এই ড্রেসটা পছন্দ হলো কি না?
সুখ শপে ঢুকতেই কেবল একবার তাকিয়েছিল কাউন্টার দিকে, কিন্তু কাউকে কিছুই বলেনি। তবে এটা তার হয়ে গেল কবে? এটা আমার জন্য মানে? কে বলেছে? আমি তো... সুখ কথাটি বলে হাতের ইশারায়, ভাগ্যে সে লোকটা বুঝেছে তার ইঙ্গিত। মৃদু হেসে তার ঠিক পিছু ইশারা করে বলল, ওই তো স্যার। স্যার কে হতে পারে? মেহরাব নয় তো? মুখে অন্ধকার নামে সুখের। অদৃশ্য একটা শঙ্কা এসে খপ করে কলিজাটা মুচড়ে ধরল যেন। ধীরদয়ে পিছু ঘুরেই স্তব্ধ হয়ে দৃষ্টিপাত, মুখে মাস্ক, চোখে গ্লাস, হাতে ব্যান্ডেজ, তাতে রক্ত ভাসমান। বর্ণ ভাই তার থেকে একটু দূরেই বুকে হাত বেঁধে কোনো কিছুতে ঠেস দিয়ে হেলে দাঁড়িয়ে পোশাক পাল্টে নিয়েছে। ব্ল্যাক শার্টের ভেতর থেকে বুকের দিকটায় হোয়াইট টি শার্ট ঢুকে দিচ্ছে। সে তাকাতেই চোখের গ্লাস খুলে হাত নাড়িয়ে হাই জানালো অসভ্যদের মতো। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুখের। শ্বাসটি স্বস্তির নাকি সঠিক বোঝা গেল না, তবে নাকচ করলো লোকটাকে। বলল, এটার কোনো প্রয়োজন নেই। হাতের লেহেঙ্গা দেখিয়ে বোঝালো, এই যে, এটা বিয়ের ড্রেস হিসেবে সিলেক্টেড। অদূর থেকে মাস্কের আড়ালে চল শক্ত হয় বর্ণর। হাতে হাত ঘষে ঠোঁট গোল করে জোরে জোরে শ্বাস ছাড়ে। গাউন হাতে দাঁড়িয়ে থাকা লোকটা নিরুপায় মুখে প্রশ্নাতীত চোখে তাকিয়ে রয়, যার অর্থ এটা নিতে ম্যাম নিষেধ করে দিয়েছে, এখন কি করব? এই সুখ হলো তোর? পরপরই সুখকে দাঁড়িয়ে থাকতে দেখে তুফা হতাশ করায় বলল, এখনো দাঁড়িয়ে আছিস? লেট হয়ে যাচ্ছে। আরো কত কি কেনা বাকি। সরি, যাচ্ছি এক্ষুনি। মেরুন রঙা ভারী দুলহান লেহেঙ্গাটা সামলাতে বড্ড হিমশিম খাচ্ছিল সুখ। বর্ণ হুটহাট মেহরাবের পাশে এসে বসল। সকলে তখন সুখের প্রশংসায় মত্ত। মায়েরা বলল, আমাদের সুখকে তো ভারী মিষ্টি লাগছে। বউ বউ, পুতুল বউ। অভ্র বলল। সুখ ঠোঁটে ঠোঁট গুজে দৃষ্টি নামিয়ে লজ্জায় হাসে। পরপরে বুকটা চিনচিন ব্যথায় কোকিয়ে ওঠে। পুতুল বউ নামটা আব্বু বলে মাঝে মাঝে। বউ নামটা মুখে নিলেই তখন প্রচণ্ড কান্না পেত সুখের। মনে হতো এই শব্দের জোর এতই তীব্র যে কন্যাদের বাবার বাড়ি ছেড়ে সকল পিছুটান ছিন্ন করে অনেক দূরে অপরিচিত কোনো পরিবেশে অচেনা মানুষের সাথে বসবাস করতে হবে আজীবন। দিনটি কি করা নাড়ছে তার দরজায়। বুকের ভেতর অসহনীয় ব্যথার ঢেউ কেন থামে না? কি করবে সে? হৃদয়টা যে বড্ড যন্ত্রণা সিক্ত। রীতির দুষ্টু মাখা স্বরে ধর ফুরিয়ে মাথা তুলল সুখ। প্রশ্নতীত চোখে তুফার দিকে চাইল। কার পছন্দ? তুমি জানো না সুখ? মায়েরা অবাক হলো কিঞ্চিত। পুরোটা সময় তো সুখ পাশেই বসেছিল। সুখ লজ্জাস্কর হেসে দুদিকে মাথা ধুলায়। সত্যিই খেয়ালে ছিল না, সে তো তখন অন্য জগতে বিচরণ করছিল। কীভাবে অন্যমনস্ক ছিল নিজেরই মনে পড়ছে না। রিধি দিল জবাবটা। বলার ফাঁকে দু হাতের পাতা মেহরাবের দিকে মেলে ধরল। শিরদাঁড়া সোজা করে বসল সুখ। গলা খাকারি দিয়ে লেহেঙ্গার কলার টেনে টুনে নড়ে চড়ে দাঁড়ায়। নজর লুকোতে চায় ঘন ঘন পল্লব ঝাপটে এদিক ওদিক দৃষ্টি ছিটিয়ে, তবুও বর্ণর সাথে চোখাচোখি হয়েই গেল। সাথে মেহরাবের সাথেও। তার দিকেই মৃদু হেসে লোকটা তাকিয়ে। বর্ণ কাঁধে হাত চাপড়ে তার। কি দারুণ চয়েস আপনার ডক্টর, রিয়েলি কমেন্ডেবল। থ্যাংক ইউ। বর্ণ সুখের দিকে সুর চোখ তুলে দেখল। ঘাড় বাঁকিয়ে থতনিতে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল সুর টেনে, ওয়েলকাম। বিয়ের প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী কিনতে রাত প্রায় 9টা বেজে গেল। বাড়ি ফিরতে আরও 1.5 ঘন্টা। অত রাতে বড় মাপের শপিং ব্যাগ খুলে খুলে সেসব দেখার মন মানসিকতা ছিল না কারো। অতঃপর যেভাবে গাড়ি থেকে নামিয়ে এনেছে সেভাবেই কোনো এক রুমে রেখে দেওয়া হয়। সকালে একত্রে বসে দেখবে সবাই। বাড়িতে মেহমান রুশিতা আর রাজবীর আগে ভাগে বিয়ে উপলক্ষে হাজির। শুধু তারা নয়, আরও কাজিন এসেছে। ড্রয়িং রুমে একে একে উপস্থিত হলো ছোট বড় সকলে। রুশিতা, তোফা, বীর, অভ্র ধরাধরি করে শপিং ব্যাগ তুলে আনছে। কই দেখি দেখি, তাড়াতাড়ি খোল রে, খুইলা নাতির গায়ে জড়াইয়া দেখা, দেখি কেমনটা লাগে তারে। হানিফা বেগমকে বেশ উচ্ছ্বসিত মনে হলো। উৎসুক চেয়ে আছেন ব্যাগগুলোর দিকে। পারলে নিজেই টেনে হিঁচড়ে খুলে খুলে দেখতেন। তবে তা যে অসম্ভব। নাতনিগুলো হয়েছে তার মতোই খিটখিটে। দেখা যাবে শপিং এ দিতে গেলে এক একজন ক্যাটক্যাট করে উঠছে। বুড়ি হয়েছ, সব রং ফুরুত। এবার এক কিনারে চুপচাপ বসে থাকো আর আমাদের কাজ আমাদেরই করতে দাও। বজ্জাতগুলো বুড়ি হয়েছে বলে পাত্তাই দিতে চায় না। আদবের বালাই নাই বিয়াদবগুলো। শিকদাররা কেউই বাড়ি নেই।
ইনভাইটেশন কার্ড নিয়ে বেরিয়ে পড়েছেন ব্রেকফাস্ট সেরে। প্রথমে নিকটাত্মীয়দের বাড়ি যাবেন, এরপর বাকিদের। বিয়েতে বেশি দেরি নেই, 4 থেকে 5 দিনের মতো হাতে আছে খুব সম্ভবত। সুখকে হানিফা বেগমের পাশে বসিয়েছেন, ঠোঁটের কিনারায় সস লেগে আছে। খানিক আগে রুবাইয়াত খাইয়ে দিয়েছে। উপোস থাকার মনোবাসনায় খেতে চাইছিল না।